আমাদের বাড়িতে কাজ করা মহিলা পূজা প্রায়ই আমাকে বলতো, ছোট সাহেব আপনি এখন বড় হয়ে গেছেন, আমি আপনাকে অনেক কিছু শিখাতে চাই। তখন আমি পূজার কথার মানে পুরোপুরি বুঝতে পারিনি। একদিন যখন সে আমার ঘরে ফ্লোর পরিষ্কার করছিল, তার পা হঠাৎ পিছলে গেল। আমি তাকে ধরে আমার বিছানায় বসালাম, তারপর সে আমাকে তার পায়ে মেসেজ করতে বলল। যখন আমি তার পায়ে মেসেজ করতে শুরু করলাম, সে নিচু স্বরে কিছু একটা বলল। আমার হাত কিছুটা কাঁপছে, আমি চেষ্টা করছিলাম তার পায়ে ধীরে ধীরে মালিশ করতে, কিন্তু ভেতরটা অদ্ভুত একটা অনুভূতিতে ভরে যাচ্ছিল। মনে ছিল হৃৎপিণ্ডের ধাক্কা যেন ক্রমশ দ্রুত হচ্ছে, আর গলায় কিছু যেন আটকে আছে। পূজা আমার হাত আলতোভাবে ধরে বলল, তুমি তো এখন বড় হয়ে গেছো, কিছু বিষয় নিজেও শিখে নিতে হবে। তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম, বুঝতে চেষ্টা করছিলাম সে আসলে কি বলতে চাইছে। মনে হচ্ছিল যেন আমার সব চিন্তাগুলো অদৃশ্য কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। পূজা আস্তে আস্তে আমার হাত ধরে নিজের কাঁধে রাখল। পরিবেশটা তখন শান্ত ছিল, কিন্তু আমার মনের ভেতরে হাজারো প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছিল, অথচ মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। আমাদের নিঃশ্বাসের শব্দে ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। একটু পর পূজা আমাকে নিজের দিকে টেনে বলল, তোমাকে দেখলেই আমার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। তার কথাগুলো শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম, যে একটু হতভম্ব হয়ে গেলাম। কিছু বলার আগেই পূজা আমাকে, আমি কুনাল, আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি অধ্যায় শেয়ার করব যা আমি নিজেও মনে হয় পুরোপুরিভাবে কারো সঙ্গে শেয়ার করিনি। তখন পূজা আমাকে স্মরণ করিয়ে দিল, ছোট সাহেব গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম, মনে আছে তো? আমি সঙ্গে সঙ্গে তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম, তাকে আরাম দেওয়ার জন্য বললাম, তোমার বেশি ব্যথা তো লাগেনি ঠিক তো? কারণ সে উপরে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিল। সে হেসে বলল, ছোটু সাহেব যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান তাহলে ব্যথা একদম সেরে যাবে। তার কথায় আমি একটু অবাক হলেও তার দিকে এগিয়ে গিয়ে বাজার থেকে আনা স্ট্রবেরি তুলে দিলাম। হঠাৎ সে হাসি মুখে বলল, ছোট সাহেব আপনি এত লাজুক কেন? আপনার প্রতি আমার মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবে এই ভিডিওতে। এই গল্পটি আমার এবং আমাদের বাড়ির কাজের মহিলা পূজা সম্পর্কে। দেখতে সাধারণ হলেও তার চোখে একটা বিশেষ আকর্ষণ ছিল যা আমাকে বারবার তার দিকে টেনে আনত। পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসা আজ 2 মাস হলো। তার বয়স আনুমানিক 3-4 হবে, তবে তার সুখিত চেহারা এবং শান্ত স্বভাবের কারণে সে তার বয়সের চেয়ে অনেক ছোট দেখায়। ফর্সাদায়ের রং, বড় বড় চোখ এবং মুখে একটুখানি হাসি, এসবই যেন তার চিরস্থায়ী পরিচয় হয়ে উঠেছিল। সে আসার পর থেকেই সবসময় আমার কাছাকাছি থাকত। পূজা যখনই কাজ করতে আসত, বাড়ির পরিবেশে এক ধরনের উদ্যমের সঞ্চয় হতো। মা সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, বলতেন পূজা যেমন পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য তেমন মহিলা খুব কম দেখা যায়। সত্যি বলতে মা এখন আর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাকে আলাদা করে কিছু বলতেন না। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জিনিস সে এত যত্ন সহকারে গুছিয়ে রাখত যে তাকে কাজের মানুষ বলে আলাদা করে বোঝা যেত না। সেপ্টেম্বরের শুরুর দিকে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল, আর পুজোর আমেজও আস্তে আস্তে বাড়ির পরিবেশে ঢুকে পড়েছিল প্রতিবছরের মতো। মা এ বছরও দুর্গাপূজার আগে বাড়ির সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিলেন। মা এবং বাবা দুজনেই চাকরি করেন, তাই বাড়ির দেখাশোনার বেশিরভাগ দায়িত্ব আমার উপরেই এসে পড়ে। আমি তাদের একমাত্র সন্তান হওয়ায় চেষ্টা করতাম মা বাবাকে সাহায্য করতে, তবে সত্যি কথা বলতে মায়ের আসল ভরসা সবসময় ছিল পূজার উপর। পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসার মাত্র কিছু মাস হলেও সে তার কাজের মনোযোগ এবং দক্ষতার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। তার কাজ করার ধরন এমন যে মনে হতো সে নিজের বাড়ি গুছাচ্ছে। পরের দিন থেকেই সে পুজোর জন্য বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দিল। আমাদের বাড়ি বড় হওয়ায় একা পূজার পক্ষে সব কাজ সামলানো কঠিন ছিল। এই জুনি পূজা তার 5 বছর বয়সী মেয়ে তানিয়াকেও নিজের সাথে কাজের জন্য নিয়ে এসেছিল। তানিয়াও তার মায়ের মতোই পরিশ্রমী এবং কাজে পারদর্শী ছিল। মা মেয়ে একসাথে কাজ শুরু করার পর বাড়ির প্রতিটি কোণ যেন ঝকঝক করে উঠল। প্রতিদিন পূজা সকাল সকালে এসে উপস্থিত হতো এবং সবার আগে আমার এবং মায়ের জন্য টিফিন তৈরি করত, যাতে আমরা সময়মতো নাস্তা ও লাঞ্চ ছেড়ে নিতে পারি। এরপর সে পুরো মনোযোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ লেগে যেত। এখন পূজা যে বাড়ির কাজগুলো দারুণ দক্ষতায় সামলে নিচ্ছে, এতে মা সম্পূর্ণ নিশ্চিন্তে অফিসের দিকে রওনা দিতে পারতেন। বাবার শরীরও সামান্য খারাপ ছিল, তাই তিনি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন। বাড়িতে তার যত্ন নেওয়ার দায়িত্ব পূজার উপরেই পড়ল। সে নিয়মিত বাবাকে ওষুধ খাইয়ে দিত এবং তার প্রয়োজনগুলোর খেয়াল রাখত। বাবার শরীর খারাপ থাকায় মা একটু চিন্তিত থাকতেন, তবে পূজার উপস্থিতিতে মা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতেন। পরের কয়েকদিনের মধ্যে পূজা পুরো বাড়ি ঝকঝকে করে তুলল। তার কাজ দেখে মা এতটাই খুশি হলেন যে তাকে একটি বোনাস দিলেন। আমি যখন আমার নিজের ঘরটাকে ঝকঝকে দেখে আনন্দ পেলাম, তখন আমিও তাকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলাম। অর্থের বদলে আমি ভাবছিলাম তাকে এমন কিছু দেব যা তার কাজে লাগবে এবং সে উপকৃত হবে আমার উপহার
দেওয়ার একটি বিশেষ কারণ ছিল, কারণ পূজা আমার প্রতি সবসময় অতিরিক্ত যত্নশীল ছিল। এমনকি আমি বলব মায়ের থেকেও সে আমার দেখভালের বিষয়ে বেশি মনোযোগী ছিল। বাড়িতে আমার কোনো জিনিস কোথায় রাখা আছে সে মায়ের থেকেও ভালো জানত। পূজার এই ভালোবাসা এবং যত্ন আমাকে তার জন্য কিছু উপহার দেওয়ার ইচ্ছে জাগিয়েছিল। তাই আমি আমার পকেট মানি থেকে ১,০০০ টাকা আলাদা করে কিছু সুন্দর শাড়ি কিনে ফেললাম। সে সাধারণত পুরনো কাপড় পরে কাজ করত, তাই আমার পছন্দমতো শাড়ি বেছে তাকে দিতে চেয়েছিলাম। সেদিন তাকে এই উপহারটি দিতে আমি খুব উৎসাহিত ছিলাম এবং কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসেই আমি পূজাকে খুঁজতে শুরু করলাম এবং কিচেনে তাকে পেলাম। কিচেনে ঢুকেই আমি পিছন থেকে তার চোখ বন্ধ করে দিলাম। যখন তার চোখের সামনে থেকে হাত সরালাম সে অবাক হয়ে বলল, তোমার আজ হঠাৎ এমন দুষ্টুমি করার ইচ্ছে হলো কেন? তখন আমি তাকে সেই উপহারটি দিলাম। উপহারটি পেয়ে সে আবেগে আপুত হয়ে পড়ল। সে বলল, তোমরা সবাই আমাকে পরিবারের সদস্যের মতো মনে করো। পূজা, তুমি কি করছো এভাবে? ছোট সাহেবের সঙ্গে আচরণ করা ঠিক নয়। বাবা আরও কিছু বলার আগে মা এসে পড়লেন। মা পুরো বিষয়টা বুঝতে না পেরে প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেন বাবার কথায়। পূজা নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি শান্ত করল এবং বললেন, আমি পড়ে গিয়ে আমি ব্যথা পেয়েছি, তাই ছোট সাহেব আমাকে একটু সাহায্য করছিলেন। বাবা রেগে গিয়ে বললেন, পূজা, মিথ্যা বলো না, আমি নিজেই দেখেছি তুমি আমার ছেলের হাত ধরে তাকে কাছে টানার চেষ্টা করছিলে। কয়েকদিন ধরে তোমার আচরণে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম, কিন্তু তুমি এমন কাজ করবে তা ভাবিনি। বাবার কথা শুনে পূজা পাল্টা জবাব দিল, মালিক, আমিও ভাবিনি যে আপনি এতটা দূর যাবেন। পূজা আরও বলল, আপনি তো আমার ছোট মেয়ের প্রতি খেয়াল রেখেছিলেন, তার পাশে বসে তাকে খাবারের লোভ দেখিয়ে তার কাছে থাকার চেষ্টা করেছিলেন। কিছুদিন ধরে আমার মেয়ে অস্বস্তিতে থাকছে। ডাক্তার দেখানোর পর জানা গেল তার শরীরে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়েছে। আপনার মতো একজন প্রাপ্তবয়স্কের আচরণের জন্য আমার মেয়ের কোমল মনের উপর গভীর প্রভাব পড়েছে। যখন আমি জানতে পারি তার এই অবস্থার জন্য কে দায়ী, তখন থেকেই আমার মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল। আপনার নিজের সন্তান যখন এই সমস্যায় পড়ল তখন আপনি আমাকেই দোষী করতে চাইলেন। পূজার এমন কথায় আমি চমকে গেলাম। তার এই গল্পের কারণে আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেলাম এবং ভাবছিলাম কিভাবে সে এতটা এগিয়ে গিয়ে এমন মিথ্যা কথা বলতে পারল। বাবা মাও তার কথাগুলো বিশ্বাস করতে পারলেন না এবং তাকে ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যেতে বললেন। পূজা হঠাৎ জানালো, আপনার ছেলেটি আমার সঙ্গে অসৎ আচরণ করার চেষ্টা করেছে। এর প্রমাণ হিসেবে আমার কাছে একটি ভিডিও ক্লিপ আছে। সে জানালো যে আগে থেকেই তার ফোনটি ভিডিও রেকর্ডিং সেট করা ছিল। ভিডিওটি বাবা মায়ের সামনে দেখিয়ে পূজা বলল, এখন আমি আপনার ছেলেকে শাস্তি দিতে চাই। তাকে কারাগারে পাঠিয়ে দেব, যাতে আপনারা বুঝতে পারেন কত বড় ভুল হয়েছে। এই পরিস্থিতি বুঝে বাবা একদম স্তব্ধ হয়ে গেলেন এবং পূজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, পূজা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, কিন্তু আমার ছেলেকে দয়া করে এই পরিস্থিতিতে জড়িও না। সে আমাদের সবকিছু, সে না থাকলে আমাদের বাঁচার কোনো মানেই থাকবে না। তোমাকে অর্থ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কাল থেকেই তুমি আর এখানে কাজ করতে আসবে না। এই টাকাটা নিয়ে তুমি সবকিছু ভুলে এখান থেকে চলে যাও। পূজা কিন্তু ন্যায বিচার চাইছিল, অর্থ নয়। বাবা যখন নিজের দোষ স্বীকার করলেন, মা তাদের কথাগুলি শুনে রেগে গেলেন এবং বাবাকে এক চড় মারলেন। তিনি পূজার পাশে দাঁড়িয়ে বললেন, তোমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে আমি তার বিচার চাই। আমি সত্যের পক্ষে থাকব, যাই হোক না কেন। পূজা মায়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল এবং আমার কাছেও ক্ষমা চেয়ে বলল, ছোট সাহেব, আপনি আমার কাছে সন্তানের মতো। আমি আমার মেয়ের জন্যই এই কাজটি করতে চেয়েছিলাম। আমার কখনো আপনার প্রতি কোনো খারাপ দৃষ্টিভঙ্গি ছিল না। যখন সন্তানের কথা আসে তখন মায়েরা কঠিন হতে বাধ্য হয়। তার কথাগুলো শুনে আমিও তাকে ক্ষমা করে দিলাম। সে সত্যিই তার মেয়ের জন্য লড়াই করছিল এবং কোনো ভুল করেনি। আমরা সবাই একে অপরকে বুঝে পরিস্থিতির সমাধান করলাম এবং নতুনভাবে একে অপরের পাশে থাকবার সংকল্প করলাম। এই গল্পটি ঘিরে আছে পূজা নামে এক গৃহকর্মী এবং তার ছোট সাহেবের মধ্যে গড়ে ওঠা কিছু অনাকাঙ্ক্ষিত আবেগ ও জটিলতা নিয়ে। এটি মূলত একজন নারীর আত্মশক্তি ও দায়িত্ববোধের মাধ্যমে অন্যায়কে প্রকাশ্যে আনার একটি উদাহরণ, যা সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা রয়েছে। একজন কর্মচারী ও তার নিযোগকারীর সম্পর্ক সম্মানের এক নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকা উচিত। পূজা ও ছোট সাহেবের মধ্যে আকস্মিকভাবে কিছু অনুভূতির উদয় হয়, কিন্তু এ ধরনের অনুভূতির বিকাশ কোনো সম্পর্কের সম্মানের জন্য হুমকি হতে পারে। মানবীয় দুর্বলতা আমাদের সবার মধ্যেই থাকে, তবে সেটিকে সঠিকভাবে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল সম্পর্কের মর্যাদা ও সীমা রক্ষা করা কতটা অপরিহার্য। তা না হলে কেবল সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানসিক ও আবেগগত সমস্যা তৈরি হতে পারে। গল্পটি ছোট সাহেবের জন্য এক নতুন অভিজ্ঞতা, যেখানে তাকে আবেগ ও দায়িত্বের মধ্যে সামঞ্জস্য করতে শিখতে
হয় এই শিক্ষা তাকে পরবর্তীতে সম্পর্ক ও দায়িত্ববোধের ব্যাপারে সচেতন করে তোলে। পূজা যখন তার প্রতি ছোট সাহেবের আকর্ষণের বিষয়টি অনুভব করে তখন সে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে সতর্ক করে, এতে সম্পর্কের মধ্যকার সুস্থ মানসিকতা বজায় থাকে। আমরা সকলেই নানা আবেগ অনুভব করি, তবে সেই আবেগ সঠিক পথে পরিচয় করাই গুরুত্বপূর্ণ। এই গল্পটি আমাদের জানা সম্পর্কের ক্ষেত্রে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি এবং দায়িত্ববোধ আমাদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। এই গল্পটি ছোট সাহেব এবং পূজার মধ্যে সম্পর্কের জটিলতা ও কিছু ভুল বোঝাবুঝি নিয়ে আসে। ছোট সাহেব পূজাকে একটি সাধারণ উপহার হিসেবে একটি শাড়ি দেন, কিন্তু পূজা তা তার প্রতি আবেগের সংকেত হিসেবে ভেবে ভুল বুঝে বসে। এই গল্পটি আমাদের শিখায় যে অনেক সময় একটি নিরীহ কাজও ভুল সংকেত পাঠাতে পারে। উপহার দেওয়ার ইচ্ছাটি যদিও আন্তরিক ছিল, তবে পূজার পক্ষে এটিকে অন্যভাবে বোঝা সহজ ছিল। ছোট সাহেব পূজার প্রতি কোনো অন্যায় আচরণে জড়ানোর আগে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন, যা তার চরিত্রের দৃঢ়তা এবং নৈতিকতার পরিচয়। গল্পটি আত্মসংযম ও সঠিক আচরণের মূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা রয়েছে এবং সেই সীমা মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়। সাহেব ও পূজার এই ঘটনাগুলো আমাদেরকে শেখায় কিভাবে নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। নিজের নীতিবোধ ও মূল্যবোধের প্রতি অবিচল থাকা এবং পরিস্থিতি যেমনই হোক না কেন সঠিক সিদ্ধান্ত নেওয়া। জীবনের বিভিন্ন সময়ে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেলটি করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।